ওখানে যেটা লেখা আছে লেখা আছে, তুই নিজেরটা বল, নিজে কি বলবো। এতদিন তো স্যার ইন্টারনেট বলছি ইউজ করছিস। ইন্টারনেট, স্যার ইন্টারনেট একটা ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেম, যেটা কম্পিউটার নেটওয়ার্ক, যেটা বিভিন্ন মানুষের সাথে কমিউনিকেশন করার ক্ষেত্রে লাগে আর কি, হুম। সেটাই তো ইন্টারনেট আর মেনলি। আর স্যার internet is actually is a networking platform through which we can share information with our customer, friends, relatives, all that. So we can share the information throughout the world. Also we can connect multiple people at a time or in a group easily. That is the internet. Okay, so internet is basically started for sharing the information. So if you do not share the information, then there is no use of the internet. সো দেখ বেসিক্যালি এখনকার দিনে আমরা যেগুলো করি, ধর আজকে আমি ফ্লিপকার্টে বা অ্যামাজনে কোনো একটা জিনিস কিনতে যাচ্ছি, সেখানে ফার্স্ট কি করা হয়, প্রথম গিয়ে প্রোডাক্টটাকে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করি। তো কিওয়ার্ড দিয়ে যখন সার্চ করছি, যে কিওয়ার্ডটা দিচ্ছি সেটাও একটা ইনফরমেশন, সার্চ করে আমি যেটা পাচ্ছি সেটাও একটা ইনফরমেশন। বেসড অন গিভেন ইনফরমেশান আমরা করি কি, প্রোডাক্টটাকে চুজ করি। প্রোডাক্টটাকে চুজ করার পর ধর আমরা কার্টে অ্যাড করছি। কার্টে অ্যাড করার পর যখন আমি ধর পারচেস করতে যাচ্ছি, কার্টে অ্যাড করার পর যখন আমি ধর পারচেস করতে যাচ্ছি, যখন আমি পারচেস করলাম, পারচেস করার পর আমি যখন প্রোডাক্টটার পেমেন্ট করলাম, দেখ পুরো জিনিসটা কিন্তু বেসড অন ইনফরমেশান, আমি কোনোটাই কিন্তু ফিজিক্যালি করিনি। ঠিক আছে? তো যখন আমি প্রোডাক্টটা পাচ্ছি, হাতে ডেলিভারি হচ্ছে, তার আগে অবধি আমার পুরো ফাংশনটাই যাচ্ছে কিন্তু আমার বেসড অন ইনফরমেশন। তো সেই জন্যে ইন্টারনেটের একটা মেন ফাংশন হচ্ছে ইনফরমেশন শেয়ারিং। ওকে। মাথা খারাপ করে দাও। ওকে, এবার দেখ ইন্টারনেট সার্ভিস, আমরা বেসিক্যালি এই 4 রকম সার্ভিস পাই। নাম্বার 1, কমিউনিকেশন সার্ভিস। সো ইন্টারনেটের ওয়ান অফ দ্য মেন ফিচার ইজ দ্য কমিউনিকেশন সার্ভিস। মেন এটাই ছিল স্টার্টিংয়ের মেন সার্ভিস এবং সবচাইতে ওল্ডেস্ট সার্ভিস, যেটার জন্য মেন তোর ইন্টারনেটটা ইউজ হয়েছিল, দ্যাট ইজ ইমেল, যেটা আজও আমরা ইউজ করছি। ঠিক আছে? সো এটা হচ্ছে তোর ফার্স্ট হচ্ছে কমিউনিকেশন সার্ভিস। নাম্বার 2 ইজ ইনফর্মাল রিট্রিভাল। ইনফর্মাল রিট্রিভাল মিন্স আমরা অনেক সময় ফাইল ট্রান্সফার করি, আমার কোনো ইনফরমেশান কাউকে পাঠাতে হবে, আমরা গোটা ফাইলটা ট্রান্সফার করে দিই। যখন যেমন এখন ধর আমরা হোয়াটসঅ্যাপ বল, ইমেলের থ্রু দিয়ে বল, বিভিন্ন প্রসেসের থ্রু দিয়ে আমরা গোটা ফাইলটাকে ট্রান্সফার করি, এটাকে বলা হয় ইনফর্মাল রিট্রিভাল। নাম্বার 3 হচ্ছে ওয়েব সার্ভিস। ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসের ওয়েব সার্ভিস আমরা পাই। তো ওই অ্যামাজন থেকে পারচেস করছিস, যেটা ই কমার্স সার্ভিস বলে। ঠিক আছে? এছাড়াও বিভিন্ন ধরনের ফোরামস আছে, বিভিন্ন ধরনের এখন তোর ওয়েব বেসড অ্যাপস আছে, এগুলো অ্যাকচুয়াল তোর ওয়েব সার্ভিসের মধ্যে পড়ে। আর 4 নম্বর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটা আমরা মেন ইন্টারনেটের মেন ইয়েটা বলি, যেটা থ্রু দিয়ে আমরা বিভিন্ন ইনফরমেশান শেয়ার করি। ইনফরমেশান মিন্স হুইচ কন্টেন্স টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও, হাইপার লিঙ্কস অ্যান্ড আদার নর্মাল টেক্সট, অল দ্যাট। সো এটা দিয়ে আমরা একটা গোটা ওয়েব পেজ ক্রিয়েট করছি, ক্রিয়েট করে সেটাকে যখন আমরা শেয়ার করছি, দেখবি তার যে অ্যাড্রেসটা হয় সেটা হচ্ছে www.pagename.com or pagename.in লাইক দ্যাট। সো এই হচ্ছে মেইন 4টে ফিচার্স ইন্টারনেটের। ওকে, ক্লিয়ার? এনি কোশ্চেন? কারো কোনো কোয়ারিজ আছে? এবার বলে দিন মেন চারটে ফিচার চারটে। ফার্স্ট হচ্ছে আমার কমিউনিকেশন সার্ভিস। ঠিক আছে? কমিউনিকেশন সার্ভিসে এক্সাম্পল আমরা বলতে পারি ইমেল,
তারপর বিভিন্ন ফোরাম ডিসকাশন, এখন সোশ্যাল মিডিয়াটাও হয়ে গেছে কমিউনিকেশন সার্ভিসের অন্য একটা মেন প্ল্যাটফর্ম, সেটা। নাম্বার টু হচ্ছে ইনফর্মাল রিট্রিভাল, মানে বিভিন্ন ধরনের ইনফরমেশান আমার শেয়ার করা হয়, সেটা ফাইলে হতে পারে। ওকে, ডান। সো সো এখানে মেনলি তোর এফটিপি দিয়েও আমরা ফাইল ট্রান্সফার করি। ওকে, আচ্ছা, 3 নম্বর হচ্ছে ওয়েব সার্ভিস। আমরা বিভিন্ন ধরনের ওয়েব সার্ভিস প্রোভাইড করা হয়, বিভিন্ন ওয়েব বেসড অ্যাপ আছে, এই যে কমার্স অ্যাপ আছে, এরকম বিভিন্ন ধরনের অ্যাপের থ্রু দিয়ে আমরা ওয়েবের বিভিন্ন ধরনের সার্ভিস আমরা প্রোভাইড করি বিভিন্ন কাস্টমারকে। 4 নম্বর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটা ডাব্লিউ বলি আমরা, অর্থাৎ মেন যে ওয়েব পেজগুলো বানায় সেগুলো তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবেই যায়। তো এই হচ্ছে মেন 4টে সার্ভিস। ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবার আসছি ইউনিফর্ম রিসোর্স লোকেটার। ইউনিফর্ম রিসোর্স লোকেটার মিনস এটা হচ্ছে আমরা যেসব ফাইলগুলোকে, যেসব ইনফরমেশানগুলোকে ফাইলে কনভার্ট করি আমরা, অর্থাৎ যেসব ফাইলগুলোকে আমরা, যেসব ওয়েবের এলিমেন্টগুলোকে আমরা ইউজ করব বা শেয়ার করব, তো সেটার একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ইউআরএল, মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা ইউনিক ইউআরএল এখানে জেনারেট করা হয়। এই ইউআরএলটা দিয়ে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আমি যদি ফাইলটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমি ফাইলটাকে অ্যাক্সেস করতে পারবো। তো এই ইউআরএলটাকে বলা হয়, এই যে ইউআরএল বা লিঙ্কটা যেটা তৈরি হয়, এটাকে বলা হয় ইউনিফর্ম রিসোর্স লোকেটার বা ইউআরএল। এটা কি হয়, এটা তুই যখন একটা তোর কোনো অবজেক্টকে তুই লাইভ করছিস, মানে তুই ইন্টারনেটে ডাইরেক্ট আপলোড করছিস স্টোর করার জন্যে, তখন তার একটা ইউনিক লোকেশান লিঙ্ক ক্রিয়েট হয়, যেইটাকে আমরা বলি ইউআরএল। এই ইউআরএলটাকে ইউজ করা হয় অ্যাকচুয়ালি সেই ফাইলটাকে অ্যাক্সেস করার জন্য। ঠিক আছে, এবার আসছি দেখ আমার কম্পোনেন্ট অফ দ্য ওয়েব। রেকর্ডিং হয়, তোদের কথাগুলো এর মধ্যে ঢুকে যায়। ওকে, এখানে হচ্ছে দেখ কমন তোর কম্পোনেন্ট অফ দ্য ওয়েব। একটা ওয়েবে যখন আমরা কাজ করছি, আমাদের যে যে মেন কম্পোনেন্টগুলো লাগে, ফার্স্ট হচ্ছে একটা ওয়েবসাইট লাগে, যেটা থ্রু, মানে যেটা তে তুই ইনফরমেশানগুলো লিখে যেটাকে তুই শেয়ার করবি, সেটা। একটা ওয়েব ব্রাউজার লাগে, ওয়েব ব্রাউজার ছাড়া আমার ওয়েবসাইট ওপেন হয় না। একটা ডোমেন নেম লাগে। ডোমেন নেম মিনস হচ্ছে ডোমেন নেমটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি আলটিমেটলি ইউআরএল হিসেবে সেট হয়, তো ডোমেন নেমটা লাগে। আর একটা লাগে হচ্ছে ডোমেন নেম সার্ভার, অর্থাৎ যে সার্ভারে আমার ডোমেন নেমটা স্টোর থাকছে সেইটা লাগে। তো এই টোটাল 4টে হচ্ছে আমার মেন কম্পোনেন্ট। ঠিক আছে, এইগুলোকে স্টাডি করবি আগে। এর ভেতরে এইগুলোকে ক্লিক করলে তার ভেতরে তার ডিটেলসগুলো আছে, ডোমেন নেম কি, এখানে দেখা যাচ্ছে সাব ডোমেন। ঠিক আছে, তো ডোমেন নেম হচ্ছে ধর আজকে www.অনুদীপ.org, এই অনুদীপ.orgটা হচ্ছে ডোমেন নেম। wwwটা হচ্ছে এটা যে আমার তোর ওয়েবের সঙ্গে সিচুয়েটেড, সেই জন্যে আমার এটাকে www দিতে হবে। তো অনুদীপ.orgটা এইটা হচ্ছে ডোমেন নেম। এই ডোমেন নেমটা অনেক রকম হয়। .org মানে হচ্ছে অর্গানাইজেশন, এটার মিনিং আছে। কম মিনস হচ্ছে কমার্শিয়াল। তো দুটো পার্ট এটা, একটা হচ্ছে নামটা আর একটা দেখ ডটের। হ্যাঁ বল। তাহলে যে সিও যেটা হয় ওটা তাহলে কোম্পানি হবে নাকি? হ্যাঁ, .co, হ্যাঁ, আর .co.in, ডট ইন ইন্ডিয়া। .in ইন্ডিয়া। ওকে অ্যাকচুয়ালি কি হয়, আমাদের ডোমেন নেমে দুটো পার্ট থাকে।
ডটের বাঁ দিকটা হচ্ছে আমার নেমটা, আর ডান দিকটা হচ্ছে এক্সটেনশানটা। এক্সটেনশানটা তোর আইডেন্টিফাই করে দ্য টাইপ অফ কোম্পানি। যদি ওটা আমি কমার্শিয়াল হিসেবে রেজিস্টার করি তাহলে হবে ডট কম, যদি অর্গানাইজেশন হিসেবে রেজিস্টার হয় তাহলে ডট ওয়ার্জি, যদি ওটাকে আমি ইনফরমেটিভ বানাতে যাই তাহলে হচ্ছে ডট ইনফো, যদি গভর্নমেন্ট সাইট বানায় তাহলে হচ্ছে ডট জিওভি। এরকমভাবে বেশ কিছু তোর এক্সটেনশান থাকে ওখানে। বলছি স্যার যদি পার্সোনাল কিছু হয়, হ্যাঁ, স্যার যদি পার্সোনাল কিছু হয় পার্সোনালও হয়, ডট এক্স ওয়াই জেডও আছে, সেগুলো ডোমেন কেনার সময় ওটাকে তো ইয়ে করতে হয়, অ্যাসাইন করতে হয়। স্যার গভর্নমেন্টের যখন হয় তখন ডট জিওভিটি ডট ইন, এটাই তো হয় দেখেছি। না, এবার হচ্ছে দেখ, তোর ডট ইন মিনস হচ্ছে তো ইন্ডিয়ান সাইট, ঠিক আছে? তো ডট জিওভি ডট ইন মিনস হচ্ছে গভর্নমেন্টের সাইট যেটা অ্যাক্সেসেবল ইন ইন্ডিয়া মেনলি, মানে ইন্ডিয়া বেসড। হ্যাঁ যেমন গুগলের দেখবি একটা ওয়ার্ল্ড ওয়াইড সাইট আছে, সেটাকে বলা হয় google.com। আর গুগলেরই কিছু সার্ভিস আছে যেটা তোর ইন্ডিয়া বেসড, সেটা হচ্ছে google.co.in। সেরকম ইউকেরও আছে ডট google.co.uk, ইউকে। ঠিক আছে? ওগুলো হচ্ছে কান্ট্রি বেসড। আর যেটা google.com সেটা হচ্ছে তোর একদম সেন্ট্রালাইজ সাইট, মানে সেটা তোর সারা ওয়ার্ল্ডের মধ্যে অ্যাক্সেস হয়। সেই জন্য দেখবি তোর google.co.in যেটা, ওতে দেখবি অপশানস তুলনামূলক কম থাকে। হয়তো দেখা গেল গুগলের টোটাল 100টা সার্ভিস আছে ওয়েব পেজের থ্রু দিয়ে, তার মধ্যে হয়তো দেখা গেলো 10টা আমার এখানে চলে, বাকিগুলো হয়তো অতটা পপুলার না। তো google.co.in কী করে, মেন সার্ভারের প্রেশারটাকে কমানোর জন্যে ওরা এখানকার যে সার্ভার আছে সেখানে একটা সাবডোমেনকে লঞ্চ করে এইবার ওইটাকে ওরা তোর google.co.in বলে ইয়ে করে দিল। এবার যখন যে সার্ভিসগুলো তোর কমন এখানকার সেইগুলোকে রেখে দিল, যেগুলো হয়তো খুব রেয়ার ইউজ হয় সেগুলোর অপশান দিয়ে মেন সাইটের সঙ্গে লিঙ্ক করে রেখে দেয়। তুই যেগুলোতে ক্লিক করবি দেখবি ওখানে চলে, তুই গুগল নিউজে ক্লিক করে দেখবি গুগল নিউজের যে .com যেটা সেখানে ঢুকে যায় দেখবি, ঠিক আছে? এইটা হচ্ছে মেনে। এবার সাবডোমেনটা কেন ইউজ হয়? সাবডোমেনের মেন কাজ হচ্ছে আমার একটা কোম্পানির যদি মাল্টিপল ফাংশনস একসঙ্গে রান হয় তাহলে সেই ফাংশনটাকে তোর তোর সাবডোমেনে যদি আমি ডিভাইড করে দিই তাহলে হ্যান্ডেল করতে সুবিধা হবে। সাবডোমেন মিনস হচ্ছে মেইন যে ডোমেনটা থাকে তার আন্ডারে কাজ করা। তো সাবডোমেনটা এখানে ইউআরএলটা তোর মেন ডোমেনের ইউআরএল হচ্ছে www.অনুদীপ.org। এবার সাবডোমেনের ইউআরএল হয় সাপোজ ধর ফাইন্যান্স, তো www.finance.অনুদীপ.org, এটা হচ্ছে আমার সাবডোমেন, ঠিক আছে? এরকমভাবে সাবডোমেনগুলোকে তোর নাম দেওয়া হয়। স্যার বলছি সাবডোমেন গুলো মেন ডোমেনের সাথে লিংক থাকে তো? মেন ডোমেনেই ক্রিয়েট করা হয়, মেন ডোমেনটা আগে কেনা হয়, তার ভেতরে আচ্ছা সাবডোমেনগুলোকে ক্রিয়েট করা হয়। আচ্ছা আচ্ছা, মানে মেন ডোমেনের প্রেসার কমানোর জন্য। হ্যাঁ, মেন ডোমেনের ভেতরে থাকে ওগুলো, সাইট একটাই থাকে। বাট কি হয়, ধর আজকে কেউ ফাইন্যান্সের জন্য এসছে, সে তো আর তোর এডুকেশনের যে ডেটাগুলো আছে সেগুলো তো তার লাগবে না। আচ্ছা আচ্ছা, মানে তো ভাগ ভাগ এখানে করে তোর দিন। তো পুরো মানে অ্যাকিউরেট হয়ে গেল যে আমার যেটুকু দরকার সেটুকু আমি অ্যাক্সেস করবো, বাদ বাকিটা আমার অ্যাক্সেসের দরকার নেই। বুঝতে পেরেছিস? হ্যাঁ বলছিলাম স্যার এরকম কতগুলো এক্সটেনশন আছে? এরকম সাবডোমেন তৈরি করা যায়, ওটা সার্ভারের ওপর ডিপেন্ড করে যে কোন সার্ভার কতগুলো তোকে অ্যালাউ করছে। কিছু সার্ভার আছে যারা ধর 10টা অ্যালাউ করে, কিছু আছে 20টা অ্যালাউ করে, কিছু আছে 50টা অ্যালাউ করে। এটা ডিপেন্ড করছে বিভিন্ন সার্ভারের ওপর। যখন সার্ভার কেনা হয় তখন এইগুলো ওখান থেকে চেক করে নিতে হয় যে আমি কটা সাবডোমেন পাবো, কতগুলো ইমেল আইডি পাবো, ঠিক আছে? এইগুলো সব ওখান থেকে তখন তোর জিজ্ঞেস করে নিতে হয়। স্যার বলছিলাম ওটা না, যখন ধরুন স্যার পার্সোনাল ব্যবহারের জন্য কেউ ওয়েবসাইট বানাচ্ছে বা কিছু কিনছে ডোমেন, হ্যাঁ, যেখানে আছে অনুদীপ.org বা অনুদীপ.in। দেখাচ্ছি 1 মিনিট দাঁড়া। সৌভিকের আবার কি হলো?
এটা ধর hosting.com আরে হোস্টিংগার, ঠিক আছে। এখান থেকে ডোমেন দেখ, ডট ইন, এগুলো সব দাম। ফার্স্ট ইয়ার উইথ এ 2 or more ইয়ার রেজিস্ট্রেশন। তো এগুলো হচ্ছে সব দাম। দেখ এত রকম হয়, ডট টেক, ডট শপ, ডট ইন, ডট কম, ডট অনলাইন। স্যার এগুলো কি পার মান্থ ইয়ার? না, এগুলো পার ইয়ার। দেখ স্যার বলছিলেন এখান থেকে আমরা কিনতে পারবো নাকি স্যার? হ্যাঁ, অ্যাকচুয়াল একটা যখন ওয়েবসাইটকে তুই যখন মানে তৈরি করতে যাবি, তার অনেক কটা প্রসেস আছে। তার মধ্যে একটা প্রসেস হচ্ছে এইটা। যখন আমাকে ওয়েবসাইটটা রেডি করা হয় তখন ফার্স্ট আগে ডোমেনটা কিনতে হয়। এই ডোমেন নেমটা যেটা ইউআরএল হবে সেইটা কিনতে হয়। আর সেইটা কেনার পর সার্ভারটা কিনতে হয়। সার্ভার কেনার পর ওই নেমটার সঙ্গে সার্ভারের যে স্পেসটা তোকে দেবে সেটাকে আগে কানেক্ট করাতে হয়। ওগুলো করেই দেয় ওখান থেকে। তারপর এবার স্যার তো কতটুকু স্পেস দেবে স্যার? স্যার কতটুকু স্পেস দেবে আমাকে? সেটা ডিপেন্ড করছে তুই কীরকম কিনছিস সেটার ওপর। তা বলছি সেটা একটা ইউআরএল ক্রিয়েট করতে গেলে বা কিনতে গেলে তো মিনিমাম বা ম্যাক্সিমাম কত প্রাইস কস্ট হতে পারে? মোটামুটি ধর আমার যেটা পড়েছে সেটা হচ্ছে টোটাল নেম আর স্পেস নিয়ে হচ্ছে 7,000 টাকা। নেমটা তা ওটা আপনার 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 কত স্পেস আছে? আমার আছে বোধহয় তো 30 GB। তা বলছিলাম এরকম কোনো ইমেল কি ক্রিয়েট করা যায় যেটা আনলিমিটেড স্টোরেজ পাওয়া যাবে বা ক্লাউড স্টোরেজ? হ্যাঁ, ক্লাউড স্টোরেজ আলাদা করে কিনতে হয়, তার দাম বেশি। তার তো দাম বেশি। ওটাতে ওটা কিনতে হয় বলছে, এরকম কি ইমেল বানানো যায়? ক্লাউড স্টোরেজের দাম বেশি হয়। তো বানাতে পারবি না ওইভাবে দুমদাম করে, ওর অনেক নিয়ম আছে। অ্যাকচুয়াল যেখানে তুই সার্ভার করবি সেগুলোর মানে কি বলবো ক্যাপাসিটি অনেক বেশি হয়, বুঝতে পারলি? না মানে স্যার আমি এখানে এই সেন্টারে আসার আগে বারাসাত ভিউতে নাম শুনেছেন স্যার? হুম। ওখানে 1 মাসের মধ্যে গিয়েছিলাম, তো ওখানে যে টিচার ছিলেন তিনি বলছিল বানানো যায় নাকি, তো হঠাৎ মনে পড়লো এখন, তাই আপনাকে জিজ্ঞাসা করলাম। সেখানে আমি আর যাই না, যেখানে যেখানে যেদিন থেকে ওয়েব ডিজাইন শিখছি সেদিন থেকে আর যায় না। দেখ বেসিক্যালি যে কেউ সার্ভার বানাতে পারে নিজের মেশিনকে, কিন্তু প্রবলেম হচ্ছে সার্ভার বানাতে গেলে অনেক কিছু রুলস আছে। প্লাস তোর শুধু শুধু আমি আজকে মনে করলাম আমি সার্ভার বানিয়ে দিলাম তা তো হয় না। সার্ভার বানাতে না না গেলে না স্যার। আমার অনেক কিছু রুলস আছে, সেই রুলসগুলো মেনটেন করলে তবেই সেটা সার্ভার হবে। তার জন্য রেজিস্ট্রেশনের ব্যাপার আছে, একটা সার্ভার যখন করছিস তোকে রেজিস্টার করতে হয়, এরকম বিভিন্ন রুলস আছে। সেই রুলসগুলো মেনটেন আচ্ছা করলে বলে তবেই একটা হবে। কথা শেয়ার করি, বল। পার্সোনাল ওপিনিয়ন। হ্যাঁ বলছি পার্সোনাল ওপিনিয়ন বলবো? হ্যাঁ বল। তা বলছিলাম ধরুন আমার ইচ্ছা, আমি আমার গুগল ড্রাইভে বিভিন্ন সাপোজ মুভি ভিডিও লাইক এনিথিং এলস হুম। আমি স্টোর করে ওর একটা শেয়ার লিঙ্ক ক্রিয়েট করে ওটা আমি ধরুন আমার সার্ভার ইউআরএল এ করতে পারিস, ছাড়বো। সেটা ওটা তো সার্ভার হচ্ছে না। ওটার জন্য ওটা তো তোর সার্ভার না, হচ্ছে না। ওই যে ড্রাইভটা আনলিমিটেড ড্রাইভ কি পাওয়া যেতে পারে? তুই এইখানে যে ড্রাইভটা বলছিস আনলিমিটেড ড্রাইভ পাওয়া যেতেই পারে, সেটাতে ওদের প্ল্যান আছে গুগলের। তা তাহলে তোকে সেরকম তোকে ফাই দিতে হবে, তোকে সেরকম টাকা দিতে হবে। সবেরই আনলিমিটেড আছে কিন্তু তার অ্যামাউন্টটাও সেরকম। তুই জানা এখানে দেখ ডোমেন নেম, তো আমি তোকে দেখাচ্ছি এখানে যেমন হোস্টিং করছি আমি তোর ওয়েব হোস্টিংয়ে ফর স্মল অ্যান্ড মিডিয়াম ওয়েবসাইট, ফর লার্জ স্কেল প্রজেক্ট হচ্ছে ক্লাউড হোস্টিং, এটা ওয়ার্ডপ্রেস ছেড়ে দে। যখন আমি ওয়েব হোস্টিংয়ে যাচ্ছি এখানে দেখ প্ল্যানিং দেখ, এইটা আমার আছে, ফার্স্টারটা আমার আছে, ঠিক আছে। 50 GB SSD স্টোরেজ, দুটো ডাটাবেস, 100 GB ব্যান্ডউইথ, একটা ইমেল অ্যাকাউন্ট, এইগুলো। তো তুই যদি এইটা নিস, এর সঙ্গে তুই ধর ইয়ে নিবি একটা তুই কী বলে ইউআরএল নিয়ে নিলি ওখান থেকে চুজ করে,
তো এই সার্ভিসগুলো পাবে, ফ্রি এসএসএল, ক্লাউড প্রজেক্ট, এই ক্লাউড প্লেয়ার প্রোটেক্ট, এগুলো পাবে। বাট এখানে আনলিমিটেড যদি তুই চাস, তো আনলিমিটেড হচ্ছে এইটা, এখানে হচ্ছে দেখ 249 পার মান্থ ফার্স্ট ইয়ারের জন্যে, তার পরের ইয়ার থেকে 499 পার মান্থ। আর এখানে দেখ এটা 159 হচ্ছে পার মান্থ ওয়েন ইউ রিনিউ। বুঝতে পেরেছিস এবার? তো বলছি তাহলে তাহলে আপনার এত খরচা হচ্ছে তাহলে এখন যেটা আপনি নিয়েছেন? হ্যাঁ আমার খরচা হচ্ছে কি মানে কি, আমি তো পুরো নিয়ে তোর অ্যাট এ টাইম তোর 4 বছর না 5 বছরের জন্য একসঙ্গে কিনেছি। আবার 4-5 বছর হয়ে ও, গেলে তখন আমি আবার ওটাকে রিনিউ করাবো। 4-5 বছর হয়ে গেলে সাপোজ আমি রিনিউ করলাম না, তো অটোমেটিক্যালি আমার স্টোরেজটা কি মাইনাস হয়ে যাবে? হ্যাঁ, ওটা তখন তোর অ্যাক্সেস চলে যাবে। রিনিউ করালে তখন তুই অ্যাক্সেস করতে পারবে। আর যে ডেটাগুলো থাকছে সেগুলো চলে যাবে, তাই না স্যার? না, সেটা একটা সার্টেন টাইম অবধি থাকে। ধর তোর আজকে রিনিউ করার ডেট, তুই আজকে রিনিউ করাতে পারলি না, তোর অ্যাক্সেসটা ওরা বন্ধ করে দেবে, বাট তোর ডেটাগুলো থেকে যাবে। তুই ডেটাগুলোকে রিকভার করে নিতে পারবি ওখান থেকে চাইলে। আর যদি মনে করিস যে হ্যাঁ আমার 6 মাস রইলো, তারপর আমি গিয়ে আবার ওটাকে রিনিউ করিয়ে নিলাম, তাহলে তোর ডেটাগুলো যেমন ছিল সেরকম অন হয়ে যাবে। তাহলে তো অসুবিধা নেই, তাহলে তো খুব ভালো। হ্যাঁ, ওটা একটা টাইম অবধি ওরা রেখে দেয়, তারপরে ওটাকে ওরা রিমুভ করে একদম পুরো ফ্রেশ করে আবার অন্য জনাকে বিক্রি করে। তা না স্যার, বিভিন্ন ওয়েবসাইট থেকে যখন কোনো কিছু ডাউনলোড করতে তো এরকম একটা থিঙ্কিং আসে, তারপরে নিজের যদি থাকতো বা নিজে যদি শেয়ার করতো তার কপিরাইট টাপিরাইট কিছু প্রশ্ন নেই আর কি। তোকে সার্ভার, নিজস্ব সার্ভার কেনাটা বেটার। তোর এমন কিছু খরচা পড়ে না ফার্স্ট 2-3 মাসে, এই 2-3 বছরে এমন কিছু খরচা পড়ে না। খরচাটা বাড়ে হচ্ছে যখন তুই রিনিউ করবি তখন থেকে। স্যার বলছিলাম ওখান থেকে কোনো কপিরাইট কপিরাইট টাপিরাইট দেবে না বা কোনো ইলিগাল কিছু হবে না তো? না, তোকে তো সব তো লিগ্যাল দিয়ে দেবে তো। এই যে এসএসএল সার্টিফিকেটটা দিচ্ছে, এই যে ফ্রি এসএসএল, এটা তো দিচ্ছে তোকে। ওই জন্য আরো অনেক কথা ছিল ভাই। স্যার কালকে তো এমনি সেন্টারে যাচ্ছে, আপনি তো আসছেন স্যার? হ্যাঁ, কালকে যা। ঠিক আছে, ওখানে গিয়ে আরো অনেক কথা হবে স্যার, আলোচনা করবো। ঠিক আছে, তো বেসিক্যালি আমাদের এইটা হচ্ছে ওয়েব হোস্টিং এর পার্ট। ঠিক আছে, তন্ময় ইমেলটা ইয়ে করবি, ভ্যালিড করবি, না হলে তোর পরে গিয়ে আটকে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে আমরা এটাতে যাচ্ছি, ওয়ার্কিং অফ ওয়েব। আচ্ছা, এইটাই যখন এলো, কম্পোনেন্ট অফ ওয়েব যখন এলো, তখন আমি কতগুলো এখানে কথা বলি। আচ্ছা দেখ, যখন আমরা একটা ওয়েব পেজ বানাচ্ছি, ঠিক আছে, ওয়েব পেজ বানানোর সময় আমরা যখন ওয়েব পেজ বানাচ্ছি ফার্স্ট টাইম, তো আমরা তো ফার্স্টে আমাদের লোকাল মেশিনে বানাই। তো লোকাল মেশিনে বানানোর সময় আমরা ওটাকে কিন্তু ওয়েব পেজ বলবো না, ওটাকে বলা হয় ওয়েব ডকুমেন্ট। তো বেসিক্যালি দেখ, আমরা যখন ওয়েবে ইয়ে করব, ফার্স্ট আমার হয় ওয়েব ডকুমেন্ট, যেটা আমরা বানাই মেনলি আমরা এটাকে ওয়েব ডকুমেন্ট বানাই। ওয়েব ডকুমেন্টটা অ্যাকচুয়ালি কি, আমরা যখন ওয়েব
ওয়েব পেজটাকে বানাই যখন, তখন আমরা এইচটিএমএল দিয়ে বানাই। ওকে, ওকে। মানে স্যার ওয়েব পেজে এইচটিএমএল অ্যাড করার পর ওটা ওয়েব ডকুমেন্ট? না, আমরা ফার্স্টে এইচটিএমএল দিয়ে, এবার এই যে ওয়েব ডকুমেন্টটা বানাই তাতে কি কি থাকে, তাতে আমার এইচটিএমএল থাকে, সিএসএস থাকে, জাভাস্ক্রিপ্ট থাকে, jQuery থাকে, রেসপন্সিভ থাকে, ঠিক আছে? তো আরও অনেক কিছু থাকে, মানে এগুলো হচ্ছে মেন। তো এগুলো ছাড়াও আরও অন্যান্য অনেক ইনফরমেশান থাকে এর মধ্যে, মানে অনেক টেকনোলজি আমরা ইউজ করতে পারি। তো এগুলো দিয়ে ফার্স্ট যেটা বানাই সেটাকে বলা হয় ওয়েব ডকুমেন্ট। এই ওয়েব ডকুমেন্টের পরের ধাপটা হচ্ছে ওয়েব পেজ। ওয়েব পেজ কখন বলবো আমরা, আমরা একটা পেজকে ওয়েব পেজ কখন বলবো? ওয়েব পেজ হতে গেলে আমাকে কিছু রুলস আছে যেগুলো ফুলফিল করতে হয়, বাট কিছু আমার এখানে পয়েন্টস আছে যেগুলো ফুলফিল করতে হবে। ফার্স্ট হচ্ছে ওয়েব পেজ মাস্ট হ্যাভ আ ইউনিক must have unique name। ঠিক আছে? স্যার কিউইউই। স্যার কিউইউই, স্যার কিউইউই। দাঁড়া, আমার আজকে গেছে একটা মারছি আর একটা টাইপ হচ্ছে এখানে। এই যে মাস্ট হ্যাভ ইউনিক নেম। সো ফার্স্ট হচ্ছে আমার এখানে আমার নেমটা থাকতে হবে। নেম মিন্স হচ্ছে কোনো সাইটে দেখবি না যে অ্যাবাউট আস ডট এইচটিএমএল দুটো আছে, অ্যাবাউট আস ওয়ান, অ্যাবাউট আস টু হতে পারে, বাট অ্যাবাউট আস ডট এইচটিএমএল দেখবি একটাই আছে। ওকে, তো ফার্স্ট হচ্ছে এটা। সেকেন্ড, নাম্বার টু হচ্ছে মাস্ট বি এ পার্ট অফ ওয়েবসাইট। ওকে, মাস্ট বি এ পার্ট অফ ওয়েবসাইট, অর্থাৎ তুই যে পেজটা বানাচ্ছিস সেটা তোর যতক্ষণ না লাইভ হচ্ছে ততক্ষণ ওটা ওয়েব পেজ না, ততক্ষণ ওয়েব ডকুমেন্ট। যখন একটা ইউআরএল এর আন্ডারে ওটা লাইভ হলো তখন ওটা ওয়েবসাইট। মানে স্যার যখন সার্ভারে অ্যাড হবে? হ্যাঁ এক্স্যাক্টলি, যখন সার্ভারে তুললাম তখন হচ্ছে ওটা ওয়েবসাইট। তার আগে কিন্তু এই সরি, তখন ওটা ওয়েব পেজ, তখন কিন্তু ওটা ওয়েবসাইট। তো তার আগে কিন্তু ওটা ওয়েব ডকুমেন্ট। ওকে, আর নাম্বার থ্রি হচ্ছে মাস্ট বি accessible via browser। ঠিক আছে, মাস্ট বি অ্যাক্সেসেবল ভায়া ব্রাউজার, ব্রাউজারের থ্রু দিয়ে অ্যাক্সেস হতে হবে। ব্রাউজারের থ্রু দিয়ে অ্যাক্সেসেবল হবে। ধর একটা ফাইল বানালাম যেটা ব্রাউজারে ওপেন হচ্ছে না, তো সেটাকে তো আমি ওয়েব পেজ বলবো না। যেমন একটা পিডিএফ, একটা পিডিএফকে আমি কোনোদিনই ওয়েব পেজ বলতে পারি না। পিডিএফ আমার ওয়েবসাইট, তোর একটা ওয়েবসাইটেই থাকে, তার মধ্যেই থাকে, বা স্টিল ওটাকে আমরা ওয়েব পেজ বলি না। তো ওয়েব পেজ হতে গেলে তোর এই তিনটে তোকে মাস্ট ফুলফিল করতেই হবে, এই তিনটা। ওকে, নেক্সট হচ্ছে ওয়েবসাইট।
নেক্সট হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইট হতে গেলে প্রথম যেটা লাগে, আমাদের ফার্স্ট যেটা লাগে সেটা হচ্ছে মাস্ট হ্যাভ ইউনিক ইউআরএল। অর্থাৎ একটা ওয়েবসাইটের আমার ইউআরএল থাকে, যে ইউআরএলটা আমাদের অ্যাক্সেস হবে, অর্থাৎ যে ইউআরএলটা দিয়ে আমি পুরো সাইটটাকে অ্যাক্সেস করব। ঠিক আছে, ওকে। স্যার নাম্বার ইউআরএল মানে? ইউআরএল মানে ওই যে আমরা যে ডোমেন নেমটা মানে কিনছি www.abc.com, আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে ইউআরএল। তুই একটা ওয়েবসাইট বানাচ্ছিস, সেটার যদি তুই ডোমেন মানে তুই তুই ডোমেনের সার্ভারটা কিনলি বাট ডোমেন নেমটা কিনলি না, তাহলে সেটা ওয়েবসাইট হলো কি করে? তাকে অ্যাক্সেস করবে কি দিয়ে? হুম। তো সব সময় তার একটা ইউনিক ওয়েব অ্যাড্রেস থাকতে হবে। ওকে, আচ্ছা ওকে। নাম্বার 2, must contain at least the minimum one web page। তুই একটা ওয়েবসাইট বানিয়েছিস, সব কিছু বানিয়ে ফেলেছিস, কিন্তু কোনো কিছু আপলোড করিসনি, তাহলে সেটা কোনোদিন ওয়েবসাইট বলা যাবে না। একটা ব্ল্যাঙ্ক সাইটকে কোনোদিন ওয়েবসাইট বলা হয় না। ওয়েবসাইট হতে গেলে মিনিমাম একটা পেজকে আমার ওখানে আপলোড থাকতে হবে। ঠিক আছে। নাম্বার 3, must be uploaded into a server, ওয়েব সার্ভার। আমরা ওয়েবসাইট যেটা বলি, ওয়েবসাইটটা অ্যাকচুয়াল হয় একটা ফোল্ডার। আমি যে স্পেসটা কিনছি, ডোমেন স্পেসটা কিনছি, তার মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করা, সেইটাকে আমরা অ্যাকচুয়াল ওয়েবসাইট বলি। ওই ফোল্ডারটার সঙ্গে কানেক্ট করা থাকে। তাহলে তোর সেই ফোল্ডারটা যদি তুই সব কিছু ক্রিয়েট করিস, সেটাকে যদি ওয়েব সার্ভারে না রাখিস, তাহলে সেই ফোল্ডারটা কোনোদিন ওয়েবসাইট বলে আইডেন্টিফাই হবে না। ঠিক আছে। ওকে, সো এটা গেল ওয়েবসাইট। এবার হচ্ছে ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার কি? ওয়েব সার্ভার হচ্ছে, দেখ, কিছু কিছু জিনিস থাকবে, যেমন এখানে ইউনিক অ্যাড্রেস ছিল, ইউনিক নেম ছিল, ইউনিক ইউআরএল ছিল। সেরকম ওয়েব সার্ভারে রয়েছে আমার একটা মাস্ট হ্যাভ স্যার বলছি এই যে সার্ভার, হ্যাঁ বল। বলছি স্যার সার্ভার প্রোটোকল বলে, এই প্রোটোকলটা কি স্যার? সার্ভার প্রোটোকল বলতে বুঝলাম না। মানে এই একটা বলে না প্রোটোকল, পোর্টেবল কোথায় বলে? প্রোটোকল প্রোটোকল। প্রোটোকল, সেটা প্রোটোকল বলতে প্রত্যেকটা প্রোটোকল মিনস হচ্ছে ইন্টারনেট যে ইউজ করবি, তার তো কিছু রুলস থাকে, সেই রুলসগুলোকে তোর প্রোটোকল হিসেবে ধরা হয় সার্ভারে, যে কীভাবে কানেক্ট হবে। আমি বলে দিচ্ছি সার্ভার প্রোটোকলটা। আমরা মাস্ট হ্যাভ ইউনিক তোর
আইপি আইপি অ্যাড্রেস। আমরা সার্ভারে যেটা সেট করি সেটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস যদিও সব কটাতেই থাকে, তোর ইউজারেও থাকে সার্ভারেও থাকে, প্রত্যেকটা সার্ভার প্রত্যেকটা ইউজারই আমার কিন্তু আইপি অ্যাড্রেস থাকে, এবং সেই আইপি অ্যাড্রেসটা কিন্তু ইউনিক আইপি অ্যাড্রেস হয়, ওটা কখনোই কিন্তু ডুপ্লিকেট হবে না, ঠিক আছে। নাম্বার টু, স্যার মাস্ট আইপি হ্যাঁ বল। বলছি আইপি অ্যাড্রেস কি কিনতে হয় নাকি? না, আইপি অ্যাড্রেসটা কিনতে হয় না, আইপি অ্যাড্রেস হচ্ছে আইপি অ্যাড্রেস দিয়ে দেয়। আইপি অ্যাড্রেস এমনিই দিয়ে দেয়, তুই যখনই মানে তোর ডিভাইসটাকে ইন্টারনেটের সঙ্গে কানেক্ট করবি তখনই তোকে আইপি অ্যাড্রেসটা সেট করে দেবে। আইপি অ্যাড্রেসটা হচ্ছে তোর ডিভাইসের ইউনিক আইডেন্টিফিকেশন, একদম ঠিক স্যার, ঠিক। ঠিক আছে। আচ্ছা, মাস্ট কন্টেন at least one website, at least one website মানে ব্ল্যাঙ্ক সার্ভারকে আমরা কখনো ওয়েব সার্ভার বলবো না, এটাকে মিনিমাম একটা ওয়েবসাইট থাকতে হবে। নাম্বার থ্রি, এটা হচ্ছে মাস্ট বি অসুবিধা, এত লেট কেন? সরি স্যার, আমি বাইরে ছিলাম তাই লেট হয়ে গেছে। ওকে, অসুবিধা এলএমএস কমপ্লিট করবি, ঠিক আছে। আচ্ছা, মাস্ট বি connected to internet backbone। ইন্টারনেট ব্যাকবোন কি সেটা আমি পরে বলছি। একটা হচ্ছে ফোর, এখানে চারটে, এটা হচ্ছে মাস্ট এবল টু রিসিভ process and send signal, to signal in response। এই পয়েন্টগুলো আমার কমপ্লিট করতে হবে। ফার্স্ট হচ্ছে দেখ, যখন সার্ভার হচ্ছে আমার লাস্টেরটা আগে বলি, মাস্ট এবল টু রিসিভ প্রসেস অ্যান্ড সেন্ড সিগন্যাল ইন রেসপন্স, ঠিক আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা যখন ধর একটা ওয়েবসাইট খুলছি, কোনো বাটনে ক্লিক করছি বা ধর কোনো ইউআরএল এ ক্লিক করছি, তখন কি হয় অ্যাকচুয়াল হয় এখান থেকে সিগন্যালটা পাস হয়, সিগন্যালটা যায় হচ্ছে লোক তোর সার্ভারে, যে সার্ভারে তোর সাইটটা রয়েছে সেই সার্ভার পুরোটাকে প্রসেস করে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে তোর রিপ্লাই করার পর আমরা সাইটটা দেখতে পাই। তো একটা সার্ভার যদি এই কাজটা করতে না পারে তাহলে সেটা তো সার্ভারই না। তো সেই কারণে একটা সার্ভারকে এই চারটে পয়েন্টই আমার কিন্তু ফুলফিল করতে হবে, তবে কিন্তু সে সার্ভার। ওকে, বুঝতে পারলি? স্যার একটা কোয়ারি ছিল। বলো। স্যার বলছি, ধরুন আমি একটা সাইট করেছি, তো ওখান থেকে আমি ইনকাম কি করে পাবো? কি করবি? মানে ওখান থেকে ইনকাম আমি কেমন করে পাবো? ইনকামের তো অন্যান্য আছে, সেটা তো তো ডিজিটাল মার্কেটিং এর পার্ট, সেটা তো এর পার্ট নয়, সেটা তো ডিজিটাল মার্কেটিং এর। তুই তো সাইটটাকে কিভাবে ইউটিলাইজ করবি সেটা তো তার ব্যাপার।
ও তুই গুগল অ্যাডস আছে, বিভিন্ন ধরনেরই আছে, গুগল অ্যাডস থাকে, গুগল অ্যাডস দিয়ে করতে পারিস। তোর সাইটে তুই অ্যাড চালালি, যে গুগল অ্যাড চালানোর জন্য সাইট ইয়ে করে, তো না সাইটটাকে স্যার, তুই প্রপারলি যদি তোর এসইও করতে পারিস, তো সাইটে যদি কাস্টমার বেশি আসে, হিট বেশি হয়, সেক্ষেত্রে গুগল তোর ওখানে ধর অ্যাডগুলো দেবে, সেই অ্যাডের জন্য তোকে ভ্যালু দেবে। ও আর কিছু না? হ্যাঁ, আরও অনেক কিছু আছে, এটা তো একটা প্রসেস। ব্লগিং করা যায়, তা নাহলে আবার কি করবি, সাইট থেকে তোর ইয়ে মানি। হুম, আর ঠিক কিভাবে আছে। করতে পারিস, অনেক সময় করে কি অনেকে করে তোর ধর কোনো একটা ইউআরএল কিনলো, ইউআরএলটা কিনে সেটার ওই ইউআরএলটার অর্থাৎ ডোমেন নেমটাকে পপুলার করে দিল, এসইও ফেসিও করে। ধর 100 টাকা একটা ডোমেন কিনলি, 100 টাকা দিয়ে ডোমেন করে সেটাকে তুই পপুলার করে ফেললি 1 বছরের মধ্যে। এইবার সেই ডোমেনগুলোকে আমার বিক্রি করা, অর্থাৎ যেহেতু পপুলার, যারা কিনবে তাদেরকে আর খুব বেশি কষ্ট করতে হবে না, একবারই ফার্স্ট চান্সই অনেক ক্লায়েন্টের কাছে পৌঁছে যাবে। মানে স্যার কিওয়ার্ড গুলা ঠিকঠাক দিতে হবে। হ্যাঁ, কি বল? বলছি স্যার কিওয়ার্ড গুলা ঠিকঠাক সেট করতে কিওয়ার্ডগুলো হবে। বল তোর, মানে বিভিন্ন যে প্রমোশনগুলো হয় সেগুলো প্রপার করতে হবে, তবেই হবে। ঠিক আছে। ওকে, বোঝা গেছে। হ্যাঁ স্যার। ওকে, তাহলে বেসিক্যালি আমার এই তিনটা হচ্ছে মেইন জিনিস। এবার হচ্ছে দেখ, এখানে আছে ইন্টারনেট ব্যাকবোন। আমরা যেটা ইন্টারনেট ব্যাকবোন হিসেবে বলি, সেটা হচ্ছে অ্যাকচুয়াল একটা তোর বিভিন্ন তোর কান্ট্রি মিলে একটা তোর নেটওয়ার্ক আছে, যে নেটওয়ার্কটা নিজেরা নিজেদের মধ্যে কানেক্টেড থাকে। এরাই এই ডাব্লিউ যেটা, এরাই আর কি সারা ওয়ার্ল্ডের যে ইন্টারনেট অ্যাক্টিভিটিগুলোকে কন্ট্রোল করে। তুই যখন কোনো সাইট লঞ্চ করছিস, তুই যখন তোর ডোমেনটাকে রেজিস্ট্রেট করালি, তখন ওই ডোমেনটার আইপি টাইপি সমেত ডিটেলসটা কিন্তু ইন্টারনেট ব্যাকবোনের কাছে থাকে। এবার কেউ যখন তোর ফাইলটাকে অ্যাক্সেস করবে, কোথাও যদি খুঁজে না পায়, ব্যাকবোনে গিয়ে সার্চ করলে তোর লোকেশানটা খুঁজে পেয়ে যাবে। তো এইটা হচ্ছে ইন্টারনেট ব্যাকবোনের কনসেপ্ট। ঠিক আছে। ওকে, হ্যাঁ স্যার। এবার হচ্ছে তোর ওয়ার্কিং উইথ দ্য ওয়েব। তো দেখ, এখানে যেগুলো যেগুলো লাগে, কম্পিউটার উইথ ইন্টারনেট অ্যাক্সেস, ব্রাউজার ইনস্টল থাকতে হবে, ইন্টারনেট কানেকশান থাকতে হবে, ওয়েব সার্ভার লাগবে, তা নাহলে তুই ইন্টারনেটে কানেক্টই করতে পারবি না। রাউটার্স অ্যান্ড সুইচ লাগবে, যাতে তোর কানেকশানটাকে বিভিন্ন ইউজারের মধ্যে ডিভাইড করে দিতে পারে, নেটওয়ার্কটাকে ক্রিয়েট করতে পারে। দেখ, হাউ ডাজ ওয়েব ওয়ার্ক। On entering an web address URL like google.com, the request goes to one of the domain name server, অর্থাৎ যে সার্ভার থেকে আমি আমার এই ইয়েটা রয়েছে, সাইটটা রয়েছে, আমি যে কোনো ইউজার হিসেবে যখন এটাকে অ্যাক্সেস করলাম, দিয়ে যাই এন্টারটা মারলাম, ওই সার্ভারে গিয়ে হিট করে। নাম্বার 2 হচ্ছে ডোমেন নেম সার্ভার কিপস এ ডেটাবেস অফ মেশিন নেমস অ্যান্ড দেয়ার concerning IP address. So on typing the google.com, it goes translate into the IP address which identify the computer that serves the Google website to you. অর্থাৎ ডোমেন নেম সার্ভার কি কি করছে, মেন সার্ভারে যতগুলো কম্পিউটার আছে তার পুরো ডেটাবেসটাকে কন্ট্রোল করছে। এবার যখনই তুই কোনো কিছু ওখান থেকে লঞ্চ করছিস, তখন তার আইপি অ্যাড্রেসটা ওই সার্ভারের কাছে থাকছে। ঠিক আছে। এবার ফার্স্ট হচ্ছে হিট করছে, এবার ওখানে নামটা ডিটেলসটা চেক করছে, চেক করে দেখছে যে এই ইউআরএল এ সাইটটা আছে, ওই ইউআরএল এ তোকে রিডাইরেক্ট করে দিচ্ছে। ওকে, এইটা হচ্ছে আমার মেন প্রসেস। নাম্বার 3, when you want to view any page on this site, your request is submitted to the browser
Browser asks domain name server to translate the domain name into an IP address. The browser sends a request to that server for the page you want, অর্থাৎ ব্রাউজারের থ্রু দিয়ে আমরা পেজটাকে ডিমান্ড করি। যদি সেটা সার্ভারের কাছে অ্যাভেলেবেল থাকে, সার্ভার তখন ওইটার একটা ভার্চুয়াল কপি আমাদের মেশিনে পাঠিয়ে দেয়, ইউজারের মেশিনে। ঠিক আছে? To ensure the smooth functions for the web page, the domain name server should constantly be connected to the internet. ওটাই ইন্টারনেটে সারাক্ষণ কানেক্টেড থাকে যাতে সব সময় অ্যাভেলেবেল করা যায়। এই জায়গাগুলো স্টাডি করবে। অ্যাডভান্টেজেস অফ ওয়েবসাইট এটা আমি বলবো না, নেক্সট দিন তোরা পড়েছে আমায় বলবি। আচ্ছা, এবার দেখ ইন্ট্রোডাকশন টু ওয়েব টেকনোলজি। আমরা যখন ওয়েব পেজে কাজ করি আমাদের বিভিন্ন ওয়েবসাইট বিল্ড করার জন্য বিভিন্ন টেকনোলজির উপর কাজ করতে হয়। তার মধ্যে এখানে যেগুলো করবি সেগুলো হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট আর jQuery, তার সঙ্গে বুটস্ট্র্যাপ। এই পাঁচটা হচ্ছে তোদের মেন টপিক ওয়েবের। এছাড়াও এক্সট্রা আরও অনেক কিছু থাকে সাপোর্টে, সেগুলো আস্তে আস্তে এগুলো শেখার পরে গিয়ে আস্তে আস্তে শিখতে হয়। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আমার এই চ্যাপ্টারটাকে কমপ্লিট করবি, এগুলো ছোট ছোট চ্যাপ্টার। এখানে কিন্তু HTML CSS কিন্তু চ্যাপ্টার বেশি থাকলেও চ্যাপ্টারগুলো অ্যাকচুয়ালি ছোট ছোট চ্যাপ্টার। এটাতে যাচ্ছি বেসিক্স অফ HTML। তোদের মধ্যে অলরেডি কে HTML জানিস? তোদের মধ্যে অলরেডি HTML কে জানিস? আগে শুনি, আমি জানি কেউ জানিস, তো কে জানিস? সৃজা জানে স্যার। সৃজা জানে, হ্যাঁ ও জানে, সৃজা খানিকটা জানে। ওই তো বলছি খুব সামান্যই জানে। বাকিরা? হ্যাঁ, আমি অল্প জানি। আচ্ছা, কতটা জানিস সেটা বল, কি জানিস সেটা আগে শুনি। জানি বলতে স্যার ওই ট্যাগ গুলো দিয়ে যেভাবে করে স্ট্রাকচারটাকে যেটা বানায় ওইটাই। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমরা যখন HTML ক্রিয়েট করব, ঠিক আছে, আমরা ফার্স্ট নোটপ্যাডে করব যাতে তোর হাতের সেটিং ঠিক থাকে। এবং শুধু তাই নয়, নোটপ্যাডে করলে তোর খুব তাড়াতাড়ি জিনিসটা মেমোরাইজ হয়ে যাবে, কারণ এখানে কোনো হেল্প পাবি না। তো একটা ফাইল, ওয়েব ফাইল, তোর HTML ফাইল যখন তৈরি করতে হয়, ফার্স্ট হচ্ছে আমি একটা নোটপ্যাড নিলাম এখান থেকে, যেমন এটা ছিল, ফাইল থেকে নিউ। HTML করার জন্য বিভিন্ন এডিটার আছে, শুধু নোটপ্যাড নেই, নোটপ্যাড প্লাস প্লাস আছে, ভিজুয়াল স্টুডিও কোড আছে, ব্র্যাকেটস আছে, এরকম বিভিন্ন তোর সফটওয়্যার অ্যাভেলেবেল আছে মার্কেটে। তুই যে কোনো একটা দিয়ে করলেই হবে, এর কোনো মানে লিমিটেশন নেই, তুই যে কোনো একটা দিয়ে করলেই হবে। ফার্স্ট করবি কি, ফাইলটা নিবি, ফাইলটাকে ফার্স্ট এখান থেকে সেভ অ্যাজ করার সময় এখান থেকে এটাকে চেঞ্জ করো অল ফাইলস করে ফাইলটাকে সেভ করব। দাঁড়া,
এখানে ফার্স্ট থেকে অল ফাইলসে যাবি। এইবার এখানে ফাইলটার নাম দেবো ফার্স্টে, ধর আমি দিলাম ডেমো ডট এইচটিএমএল। এইটা লিখে দিবি, ডট এইচটিএমএলটা লিখে দিবি, তবেই এটা কিন্তু তোর এইচটিএমএল পেজে বা ওয়েব ডকুমেন্টে কনভার্ট হবে। ঠিক আছে, এটাকে সেভ করলাম। এবার এখানে আমি এটাকে ওপেন করব, দেখ পুরো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এবার আমি এইচটিএমএল এ এখানে পুরো সেট আপটা লিখবো। ফার্স্ট হচ্ছে লিখবো আমরা স্যার একটা কথা বলবো। বল, বলে ফেল, কি হলো বল। হ্যালো স্যার, হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বল, শুনছি। স্যার বলছিলাম মাইক অফ হয়ে গেছিল, বুঝতে পারিনি। মাইক অফ করা বক বক করছে। স্যার আবার হয়ে গেছে। স্যার বলছিলাম ওই আপনি যে ডকুমেন্ট ওপেন করলেন, আপনার ওখানে তো দুখানা ইনস্টল আছে, যেমন ফায়ারফক্স আছে বা ক্রোম আছে বা হ্যাঁ, মাইক্রোসফট ইয়েজ আছে। ওটা ক্রোমে, ফায়ারফক্স এর কেন ওপেন হলো, অন্য জায়গায় ওপেন হলো না? সেট করা আছে ফায়ারফক্সে। ডিফল্ট করা, হ্যাঁ ডিফল্ট করা আছে। হ্যাঁ, ডিফল্ট করা আছে ওটা। ও আচ্ছা, এখানে দেখ ডক টাইপ এইচটিএমএল, ফার্স্ট লাইন হচ্ছে এটা, তারপরেতে এইচটিএমএল, ওকে। এর মধ্যে দুটো পার্ট এইচটিএমএল এর, হেড হেড হেডের মধ্যে হচ্ছে টাইটেল, এখানে টাইটেলটা পড়বে। টাইটেল। আর এখানে হচ্ছে আমার বডি, এখানে হচ্ছে বডি ক্লোজ, এখানে হচ্ছে কন্টেন্ট। এটা হচ্ছে তোর এইচটিএমএল এর একদম মানে বেস স্ট্রাকচার। ঠিক আছে, এইবার এইটাতে ঢোকার আগে একটা ছোট জিনিস বলে দিই। এখানে আমাদের এইচটিএমএল অ্যাকচুয়ালি কনসিস্ট অফ ট্যাগস। ওকে, এইচটিএমএল মিন্স, এইচটিএমএল এর ফুল ফর্ম কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এইচটিএমএল এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটাকে কেন বলা হয়? হাইপার টেক্সট মিন্স যে টেক্সটটা নর্মালি বিহেভিয়ার করে না। নর্মালি বিহেভিয়ার করে না এই কারণে যে আমি যখন কোনো হাইপার টেক্সটের ওপর ক্লিক করি, তখন সেটা একটা তোর রিকোয়েস্ট সার্ভারে পাঠায়, যেটা নর্মাল টেক্সটগুলো কিন্তু করে না। তো এই জন্য এটাকে বলা হয় হাইপার টেক্সট। আর মার্কআপ মিন্স হচ্ছে এইচটিএমএল দিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে বেসিক্যালি উইল মার্ক অল দ্য কন্টেন্টস উইথ দ্য প্রপার অ্যান্ড স্পেসিফাইড ট্যাগস। অর্থাৎ আমার কাছে একটা কন্টেন্ট আছে, সেই কন্টেন্টটাকে আমি প্রপার ট্যাগ দিয়ে আইডেন্টিফাই করে দিই, যাতে ওই পার্টিকুলার কন্টেন্টটা কী কারণে পেজে ইউজ হচ্ছে সেটা বোঝা যায়। কন্টেন্ট বলতে আমরা এখানে হেডিং, প্যারাগ্রাফ, ইমেজ, এভরিথিং যা হয় সেইগুলোকে আমরা বুঝি। ঠিক আছে, এইটা হচ্ছে এইচটিএমএল এর মেন তোর কম্পোনেন্ট। এইবার দেখ এখানে ট্যাগসের মধ্যে আছে অ্যাট্রিবিউট আর এলিমেন্টস, তিনখানা জিনিস আছে। তো আমরা ট্যাগ বলতে কোনটাকে বুঝি? আমরা ট্যাগ বলতে অ্যাকচুয়াল বুঝি হচ্ছে এইটাকে বলা হয় ট্যাগ। এর ভেতরে থাকে ট্যাগ নেম। ঠিক আছে,
এইখানে থাকে তোর কন্টেন্ট, লাস্টে ট্যাগটা ক্লোজ হয়। এইটা হচ্ছে আমার HTML এর বেসিক স্ট্রাকচার। আর এই যে ট্যাগ নেমের জায়গায় আমি যে ট্যাগটা দেবো সেই ট্যাগে, যদি আমাকে এখানে হেডিং করতে হয় তাহলে আমার এইগুলো হয়ে যাবে হেডিং ট্যাগ। যদি এটা নর্মাল কন্টেন্ট হয় তাহলে ওটা একটা পি এর মধ্যে থাকবে, অর্থাৎ প্যারাগ্রাফ হিসেবে তোর আইডেন্টিফাই হবে। অর্থাৎ প্রত্যেকটা কন্টেন্টকে আমরা প্রপার ট্যাগ দিয়ে আইডেন্টিফাই করে দেবো। এটাই হচ্ছে HTML এর মেন কাজ, যে তুমি যে ওয়েব পেজটা করছো সেটাকে প্রপারলি ট্যাগ দিয়ে আইডেন্টিফাই করে রাখো। বলছি ট্যাগ রিমেম্বার না মনে রাখার জন্য কি কোনো ডকুমেন্ট বা পিডিএফ শেয়ার করা হবে? যতগুলো ট্যাগ আছে ট্যাগের কাজ টাজ কি হয় না হয়? না, আমি একটা একটা করে বলবো, তোরা একটা একটা করে লিখতে থাকবি, ঠিক আছে? পিডিএফ শেয়ার করে না, আমি একটা একটা করে বলবো, একটা একটা করে লিখে নিবি খাতাতে। এমন কিছু হাতি ঘোড়া নয় যে মনে থাকবে না, ঠিক আছে? এইবার দেখ, এই যে HTML ট্যাগটা লেখা হয়েছে, এই যে ট্যাগটা রয়েছে, এই যে এটা যেটা দেখছিস, এইটা হচ্ছে আমার HTML এর বেসিক ট্যাগ। তাহলে দেখ, ফার্স্ট যে লাইনটা, এই লাইনটা হচ্ছে অ্যাকচুয়ালি তোর identify the version of HTML, অর্থাৎ HTML এ আমরা কোন ভার্সনটা ইউজ করছি সেটা এই কোডটা কিন্তু তোকে বলে দেবে। ডক টাইপ HTML ইজ বেসিক্যালি তোর আইডেন্টিফিকেশন অফ HTML5, ঠিক আছে? ডক টাইপ HTML ওপরে যেটা লেখা রয়েছে ওইটা, এটাই এখানে তোর শো করা যে এই ডকুমেন্টটা HTML5। যদি আদার্স কোনো ভার্সন হতো, এই তোর ডক টাইপটা কিন্তু চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে? ক্লিয়ার হলো? কিরে, কোনখানটা কনফিউশন আছে বল? এটার মধ্যে কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে? হ্যালো, কি হলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। পুরোটা ক্লিয়ার হয়েছে? বাকিরা বাকিরা হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বল আমাকে, তাহলে বুঝতে পারবো না তো। স্যার বোঝা গেছে। আচ্ছা, এবার দেখ, ট্যাগ অ্যাট্রিবিউট এলিমেন্ট, তাহলে এটা হচ্ছে ট্যাগ। এবার অনেক ট্যাগে, সব ট্যাগের থাকে না, বাট কিছু কিছু ট্যাগের কিছু অ্যাট্রিবিউটস থাকে যেটা ছাড়া ওই এন্টায়ার ট্যাগটা কিন্তু ইনভ্যালিড। ঠিক আছে? তো বেসিক্যালি এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, যেখানে স্ল্যাশ আছে এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, মাঝে হচ্ছে কন্টেন্ট। এই এন্টায়ার জিনিসটাকে বলা হয় একটা এলিমেন্ট। ওকে, ঠিক আছে? তাহলে এই ফার্স্ট এরটা হচ্ছে, এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ, তারপর কন্টেন্ট, তারপর হচ্ছে ক্লোজিং ট্যাগ। সো এইটা হচ্ছে আমাদের এখানকার মেন স্ট্রাকচার। এইভাবে তো ট্যাগগুলোকে দিয়ে প্রত্যেকটা পার্টকে আমরা আইডেন্টিফাই করতে পারি। প্রত্যেকটা তোর এলিমেন্টকে আমরা এখানে কিন্তু আইডেন্টিফাই করে দিতে পারবো। মানে স্যার ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ অব্দি একটা এলিমেন্ট? হ্যাঁ, ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ অবধি হচ্ছে একটা, গোটাটা হচ্ছে এলিমেন্ট।
ঠিক আছে? স্যার বলছি এলিমেন্টের বাংলা ভাষায় কি আছে এলিমেন্টের? এই রে বাংলা ভাষায় কি বলি বলতো, বাংলা ভাষা তো কিছু নেই, জানা নেই। আর স্যার অ্যাট্রিবিউটটা? অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট হচ্ছে অনেক সময় কিছু কিছু পেজের মধ্যে, এই কিছু ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট থাকে। তো অ্যাট্রিবিউট হচ্ছে পার্ট অফ ট্যাগ। যেখানে আমার অ্যাট্রিবিউট থাকবে সেখানে আমাকে অ্যাট্রিবিউটের ইউজেসটা করতেই হবে। যদি না করি তাহলে পুরো পেজটাই মানে পুরো কোডটাই তোর ইনভ্যালিড হয়ে যাবে। ঠিক আছে? যেমন একটু একটু দেখে। আমি ধর একটা ট্যাগ আছে ইমেজ, আইএমজি এসআরসি। আমি যদি এসআরসি না দিই, এসআরসিটা হচ্ছে অ্যাকচুয়াল ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট। আমি যদি এসআরসিটা না দিই, আইএমজি লিখলাম, আচ্ছা দিয়ে এসআরসি না লিখে বাকিগুলো সব লিখে দিলাম, তাহলে কিন্তু ওটা আর কাজ করবে না। আচ্ছা। ভালো করে এসআরসি বলতে মানে স্যার সোর্সটা যেটা? হ্যাঁ, ওই কোডটা আর কাজ করবে না। হ্যাঁ। পার্টিকুলার ওই ট্যাগের জন্য যে কোডটা লিখেছি ওটা আর কাজ করবে না। ঠিক আছে? হ্যাঁ স্যার। তো এইটাই হচ্ছে তোর ট্যাগের মেইন কনসেপ্ট। আর এইটা হচ্ছে একদম বেসিক এইচটিএমএল স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা সবাই লিখে নেয়, কারণ এই স্ট্রাকচারটা ভুললে চলবে না। এই স্ট্রাকচারের ওপরেই বাকি সব কাজগুলো হবে। ওকে? স্যার গ্রুপে ছেড়ে দিন ওটা। না স্যার গ্রুপে ছাড়বেন না, সবাই লিখুক। হ্যাঁ একদম, গ্রুপে ছাড়া হবে না। ওটা লেখ, ওটা লেখ, এইচটিএমএল লিখতে হবে, এইচটিএমএল না লিখলে হবে না। এইচটিএমএল লিখে লিখে কর। আচ্ছা। স্যার আপনি নোটপ্যাডটা রাখবেন তো? হ্যাঁ, নোটপ্যাডটা এই তো আছে তো, লেখ লেখ, 1 মিনিট আসছি। স্যার ওপেনিং ট্যাগ বলতে ওই টাইটেল অ্যাজ দা, এই যে ওইটা? ওপেনিং ট্যাগ যেটা তোমার এ আছে স্ল্যাশ যেটাতে নেই সেটাই ওপেনিং ট্যাগ, আর যেটাই স্ল্যাশ আছে সেটা ক্লোজ ট্যাগ। বুঝলি? ঠিক আছে। হ্যাঁ লেখা হলো। হ্যাঁ স্যার কমপ্লিট। হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে, এবার দেখ, আমরা যখন কোনো এলিমেন্ট লিখি আমরা বেসিক্যালি এলিমেন্ট দু রকমের পাই। একটাতে হচ্ছে ট্যাগ আছে, তারপরে এখানে কন্টেন্ট পড়ে, তারপর আমার ট্যাগটা ক্লোজ হয়। আর আরেক রকম আছে যেটাতে শুধু এই ট্যাগটাই আছে, আর কিছু নেই, আর কিছু না।
তো এই ধরনের এলিমেন্টগুলোকে বলা হয় কন্টেনার এলিমেন্ট। আর এই ধরনের যখন যেটা শুধু সিঙ্গেল রয়েছে সেইগুলোকে বলা হয় তোর এমটি এলিমেন্ট। ঠিক আছে, তো একটা হচ্ছে কন্টেনার এলিমেন্ট, একটা হচ্ছে এমটি এলিমেন্ট। কন্টেনার এলিমেন্টে ট্যাগ ওপেন হবে, তার মাঝে কন্টেন্ট থাকবে, তারপরে আবার ট্যাগ ক্লোজ হবে। আর এমটি এলিমেন্টের ক্ষেত্রে কোনো ক্লোজিংয়ের কোনো ব্যাপারই নেই, শুধুমাত্র ওপেনিং ট্যাগটা থাকে, সেটা দিয়েই পুরোটা তোর অপারেট করা হয়। এইটা হচ্ছে আমার এই ট্যাগের ডিফারেন্ট, মানে দু ধরনের ট্যাগ আমরা পাবো HTML এর মধ্যে। ঠিক আছে, কন্টেনার এলিমেন্ট, এমটি এলিমেন্ট, এটা হচ্ছে HTML এর বেসিক স্ট্রাকচার, যেটা আমি এইমাত্র দেখালাম। ফার্স্ট এরটা হচ্ছে ডক টাইপ। এটা হচ্ছে ডক টাইপ, যেটা তোর HTML-টাকে আইডেন্টিফাই করছে যে কোন ভার্সন। এটা হচ্ছে HTML ডকুমেন্টের স্টার্টিং, এটা হচ্ছে HTML ডকুমেন্টের এন্ডিং। তার মধ্যে দুটো পার্টের মধ্যে এটা হচ্ছে হেডের স্টার্টিং, এটা হচ্ছে হেডের এন্ডিং। তার মধ্যে একটা টাইটেল থাকে, আর তারপর থাকে লাস্টে গিয়ে থাকে বডি, কন্টেন্ট, তারপর বডি এন্ডিং। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের একদম বেসিক স্ট্রাকচার। এই বেসিক স্ট্রাকচারটার ওপরে তোকে এবার বাদ বাকিগুলো অ্যাড করতে 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 কাজটা করতে হবে। ওকে, কি ঠিক আছে, এই স্ট্রাকচারটা কেউ ভুলবি না। আচ্ছা, এইবার আমি তোদেরকে এলএমএস এ এটা বলি দিই। এই যে দুটো চ্যাপ্টার আমি করলাম HTML এডিটর, এগুলো খুব ছোট ছোট চ্যাপ্টার। দেখ, এত রকমের এডিটর হয়, নোটপ্যাড হয়, ড্রিম উইভার হয়, সাবলাইন হয়, ব্র্যাকেটস হয়। প্রত্যেকটা এডিটারের নিজস্ব কিছু ফিচার্স আছে। আমরা যেটা করি ভিজুয়াল স্টুডিও হয়, ভিজুয়াল স্টুডিও কোড যেটা, প্রত্যেকটা এডিটারের নিজস্ব নিজস্ব কিছু ফিচার্স আছে তার জন্য। বাট বেসিক জিনিসটা প্রত্যেকটা সেম, প্রত্যেকটাতেই সেমভাবে কাজ হয়। ওকে, আচ্ছা, এই দুটোকে কমপ্লিট করবি, HTML এর ফার্স্টটা আর HTML এর সেকেন্ডটা, বেসিক অফ HTML, এই দুটো যেন কমপ্লিট থাকে। আমি নেক্সট দিন HTML বেসিক ট্যাগস অ্যান্ড ফরম্যাটিং দিয়ে স্টার্ট করব। এগুলো খুব ছোট 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 ইয়ে, এগুলো কমপ্লিট করে রাখবি, বেশি কিছু নেই, খুব ছোট ছোট কন্টেন্ট এগুলো। ঠিক আছে, ওকে, হ্যাঁ স্যার। ওকে স্যার। খুব ছোট ছোট এগুলো কমপ্লিট করে রাখবি, আর একদম ডেডলাইন মিস করবি না। আর যাদের ফটোশপ ডিউ আছে নেক্সট সানডের মধ্যে কমপ্লিট করে রাখবি। আচ্ছা, কমপ্লিট। স্যার আমার একটা ফটোশপের প্রবলেম আছে। হ্যাঁ, কি বল। স্যার বলছি, ধরুন আমাকে কোনো ক্লায়েন্ট বললো ভেক্টর ইমেজ দিতে, তো ফটোশপ থেকে ওটা কিভাবে করব? কি বলেছে? ভেক্টর, মানে ইমেজটা ভেক্টর ইমেজ হবে। ভেক্টরে নিয়ে যেতে? হ্যাঁ। তো ভেক্টর ইমেজ তো ফটোশপ থেকে হবে না, ভেক্টর করতে গেলে তোকে ইলাস্ট্রেটরে করতে হবে। মানে ফটোশপ থেকে সম্ভব নয় না? না, ফটোশপ থেকে তো তুই ভেক্টরে কনভার্ট তো করতে পারবি না। আচ্ছা আচ্ছা। ভেক্টর থেকে রাস্টারে কনভার্ট হবে, বাট রাস্টার থেকে ভেক্টরে কনভার্ট কিন্তু সম্ভব নয়। মানে ওটা স্যার ইলাস্ট্রেটর ছাড়া হবে না? ইলাস্ট্রেটর ছাড়া হবে না, ওটা তোকে ইলাস্ট্রেটরই করতে হবে। ভেক্টরে কোনো কাজ করতে গেলে ইলাস্ট্রেটরে করতে হবে। আর ফটোশপে ভেক্টরের যেটুকু কাজ হবে সেটা ওই পেন টুল আর শেপ ইউজ করে, এর থেকে বেশি তুই ভেক্টরের কাজ করতে পারবি না। ঠিক আছে, মানে তাহলে ইলাস্ট্রেটর তো পুরো
হ্যাঁ ইলাস্ট্রেটরই করবি, ইলাস্ট্রেটর হচ্ছে বেস্ট। মডিউল 01 অ্যান্ড 02, ঠিক আছে? ওই দুটো মডিউলকে কমপ্লিট করবি, ছোট ছোট চ্যাপ্টার কমপ্লিট করে দে, অসুবিধা হবে না বেশি। স্যার বলছি ফটোশপের মতো কি সেম ইলাস্ট্রেটর? হ্যাঁ ইলাস্ট্রেটরটা একটু আলাদা, টুলসগুলো একটু আলাদা, ফটোশপের মতনই বেসিক্যালি, বাট ইলাস্ট্রেটর টুলসটা একটু আলাদা। আমাদের নেই তো। না তোদের ইয়েতে নেই, কোর্সে নেই, তোদের ওটা নেই। ফটোশপের থেকে ইলাস্ট্রেটরে কাজ করার সুবিধা। অনেক ভালো ফটোশপের চেয়ে ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটর ইজ বেসিক্যালি মানে ক্রিয়েটিং সফটওয়্যার, এখানে বিভিন্ন জিনিস ক্রিয়েট করার জন্য ইউজ করা হয়, ফটোশপে স্যার শুধু এডিটিং। এডিট করা হয়। ফটোশপে কি, ফটোশপে হচ্ছে তোর ইমেজ এফেক্টগুলো খুব ভালো হয়, এখানে তোর মানে ক্রিয়েশন যেগুলো সেইগুলো খুব সুন্দর হয়। লোগো টোগো ডিজাইন গুলো খুব লোগো ভালো। ডিজাইন দারুণ হয় এখানে। এটা দেখাচ্ছি, এটা খুলি, এখানে করা আছে। এখানে আমিও তো শেখাই, মানে অন্যান্য ব্যাচগুলো, কিছু কিছু ব্যাচে আছে এরকম। কাঁচা কিছু নেই ওখানেও, ফাঁকি বাস তো সব কটায়। এই দেখ এই ধরনের জিনিস যেগুলো না, এই দেখ এইটা ক্রিয়েট করা, এই ছবিটা দেখে এটাকে পুরো তৈরি করা। স্যার ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা ওটা কি তৈরি করা হয়েছে না কপি পেস্ট মানে পুরোটা গুগল থেকে তৈরি নিয়ে? করা, এখানে সব তৈরি করা, এগুলো সব ক্রিয়েট করা। এইটা শুধু মানে এইটা দেখা, এইটা বাঁ দিকের যেটা দেখছিস ওটা দেখা, বাদ বাকি এখানে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা আলাদা, সব এখানে প্রত্যেকটা জিনিস এখানে ক্রিয়েট করা। স্যার এটা শেখালে ভালো হয়। এটা শেখালে ভালো হয়, লাস্টে যদি টাইম থাকে তখন শেখাবো, আগে তোদের কোর্সে যেটা আছে সেটা কমপ্লিট করে নি, তারপর এটা শেখাবো। ঠিক আছে। কারণ টাইম থাকবে এক্সপেক্টেড তখন। আরে এইগুলো সব ফেসটা তৈরি করা, এইগুলো, এইটা বানানো, এই যে এটা বানাচ্ছে, এটাকে রেফারেন্স হিসেবে রাখা আছে, দিয়ে এটা বানানো হচ্ছে। স্যার কার্টুনের যে পিক গুলো হয় ওগুলো তাহলে কি ইলাস্ট্রেটরে? হ্যাঁ ইলাস্ট্রেটর থেকেই ফার্স্টে ক্রিয়েটটা করে, ক্রিয়েট করে তারপর ওরা বিভিন্ন অ্যানিমেশন সফটওয়্যারে ফেলে, দিয়ে সেইগুলো দিয়ে অ্যানিমেশনগুলো করে। তো বলছিলাম ভালো অ্যানিমেশন সফটওয়্যার কি আছে, যেমন কার্টুন মেকিং কার্টুন? ওটা তো খুব চাপের। একটা হচ্ছে ম্যাক দিয়ে করা হয়, মানে সরি মায়া দিয়ে করা হয়, মায়া মায়া আছে ভালো, লাইট বক্স বলে একটা আছে সফটওয়্যার, ওটা ভালো। এরকম হয়, এরকম আছে কিছু সফটওয়্যার আছে। তা বলছিলাম ওর জন্য কোনো আলাদা কোর্স টোর্স করতে হয়? হ্যাঁ ওর জন্য তো আলাদা কোর্স হয় তো, যদি অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাস তাহলে তার জন্য আলাদা কোর্স আছে, কিন্তু প্রচুর খরচাগুলো। অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে তোদের একটা ভালো ইয়া আছে, যেটা হচ্ছে তুই এখান থেকে বেসিকটা শেখার পর গিয়ে করলে সুবিধা হবে, সেটা হচ্ছে তোর ইয়েতে খেয়ালে হাইটেক। হাইটেক অ্যানিমেশন, হাইটেক আছে তোর, এসপ্ল্যানেডে তোর ইয়া আছে, ম্যাক আছে, ম্যাকটা খুব ভালো, হাইটেকের থেকেও ম্যাক ভালো।
তো খরচা প্রচুর। আপনি ফেসবুকে অ্যাড দেয় প্রচুর। হ্যাঁ বলছি তো, ওই দুটো কোম্পানিই ভালো। স্যার হাইটেকে কিন্তু নিজস্ব প্রোডাকশন হাউস আছে। হাইটেকের নিজস্ব প্রোডাকশন আছে ঠিকই, আমি জানি, আমি হাইটেকে গিয়েছিলাম। তো আমি হাইটেকে ওদের যে পার্ক সার্কাসের ওইখানে যেটা আছে না প্রোডাকশন হাউসটা, ওখানেই হুম হুম। গিয়েছিলাম আমি দেখে এসেছি। ঠিক আছে, চলো আজকে এই অবধি। এলএমএস গুলো কমপ্লিট করবি, তাহলে নেক্সট দিন আমরা এইচটিএমএল এর ট্যাগগুলো নিয়ে বসবো। ঠিক আছে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। স্যার স্যার বলছি কালকে কটা পর্যন্ত ওখানে আপনি আসছেন বা আমরা কটা পর্যন্ত যাব? আমি ধরো ওখানে 3:30-র মধ্যে ঢুকে যাব, আর আমি থাকবো 6টা অবধি। স্যার কারণ আমাদের তো চারটে থেকে তো আবার ক্লাস আছে, ওই জন্য বলছেন আপনি 3:30টার সময় আসবেন। হ্যাঁ আমি একটু আগে ঢুকে যাবো, ধরো 3:15 তো, আমি বেসিক্যালি 3:15 মতো ঢুকে যাই। ঠিক আছে, আমি ও, বারুইপুর থেকে আসি, বারুইপুর থেকে ট্রেন ধরি, 5টার ট্রেনটা ধরি, আর 3:05-10-এর মধ্যে ঢুকে যাই ওখানে। ঠিক আছে, কালকে আয়। তা এখনো একদিনও যাইনি, ওই জন্য বলছি স্যার লোকেশনটা ভুলে যায়। লোকেশনটা কি করে বলি বলতো, আমি ওইদিকে তো সব কিছু চিনি না। আমি ওই স্টেশন থেকে খুব বেশি দূরে না, স্টেশন থেকে সোজা। আচ্ছা স্যার, ঠিক আছে। তুই কখন আসবি? স্যার আমি 8:20 যাবো মথুরাপুর থেকে। কটার ট্রেনে? স্যার মথুরাপুর থেকে 8:20 ট্রেনে। আমি ভাবলাম একটু আগে যাবো, গিয়ে আপনার সাথে গল্প করবো, তারপর 4টা থেকে আবার আমাদের ইংলিশ ক্লাস আছে আবার। আচ্ছা, হ্যাঁ কালকে তো তোমার ইংলিশ ক্লাস আছে। ঠিক আছে, তুই ইংলিশ ক্লাসটা ওখানে বসে কর, অসুবিধা তো কিছু নেই। হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, ওকে। স্যার থ্যাংক ইউ স্যার, ভালো লাগছে, বেরোচ্ছি। হ্যাঁ ঠিক আছে।